সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি, সন্ধ্যা গেলেও তোমায় দেখি গো। গানটা গেয়ে আমি নাচতে নাচতে যখন বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে এসে পড়ে আমাদের এলাকার বড় ভাই। আমাকে এভাবে নাচ দেখে তখন একটা হাসি দিয়ে বলে ওঠে, আজকে তোর কি মুসলমানই হলো নাকি যে এত খুশি তুই? আসলে ভাই খুশি হব না কেন বলেন? আপনারা তো সিঙ্গেল রয়েই যাচ্ছেন, আর আমার পেছনে আপনাদের থেকে সিনিয়র মেয়েরা আমার পেছনে ঘোরে। তো কি করব বলেন? খোঁচা মেরে কথা বলছিস না? এখন তোদের দিন, তাই খোঁচা মেরে কথা বলার সময়, তাই না? কি করব ভাই, আপনারা এভাবে বিয়ে না করে সিঙ্গেল হয়ে বসে পড়ে রয়েছেন, আর আমরা ছোট ভাই হয়ে আমাদের পেছনে কত মেয়েরা ঘোরে। এটা দেখেও কি আপনাদের লজ্জা লাগে না? ইস শালার, তুই দেখি আমার মান সম্মান নিয়ে টানাটানি করলি রে ভাই। আমি শুধু নিজের যোগ্যতায় মেয়ে পটাতে পারি না বিদায় আজকে তোরা আমাকে নিয়ে এমন একটা মশকারি করতে পারলি কি করে? মস্কারি করার ভাই লেভেল আছে, তো তাই মস্কারি করা এটা একটু চালিয়ে দিলাম। কি করবো বলেন? আপনি যেভাবে আমাকে নিয়ে একটা মস্কারি মারলেন, সে মস্কারির উত্তরটা এভাবে খেতে হয়। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার আকাশ না, তুই হচ্ছিস হলে গিয়ে আমি তোর সাথে মশকারি করে কোনো বাপের ছেলে পারবে না। যদি কথা না বলতে পারিস তো বকবক করিস কেন? যা নিজে চরকায় গিয়ে তেল দিয়ে আয়। বুঝলাম না, তোর ব্যবহার দেখি এখন আপনি থেকে তুই চলে গিয়েছিস। তোর সাহস তো দেখছি কম না। এত বড় সাহস, তুই আমার সাথে এমন দুর্ব্যবহার করিস? বড় ভাই বড় ভাইয়ের মান সম্মান নিজেই রাখতে পারে না, তাকে আবার ভালো ব্যবহার দেখাতে হবে। এখন তো সুন্দরভাবে বলছি, পরে যখন কানের নিচে দিয়ে কানটা একেবারে 12টা বাজিয়ে দেব তখন দেখবি কেমন লাগে। তোর তো দেখি সাহস কম না রে, তুই আমাকে মারবি? আচ্ছা আয় দেখি তুই আমাকে কেমন মারতে পারিস। মাথাটা কেমন গরম হয়ে যায় তাই না বলুন? আমার সামনে এসে কেউ কান এগিয়ে মারতে বলে, আমাকে বারবার বলতেছে মার মার, তাহলে কি আর বসে থাকতে পারি? টস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তখন দেখলাম ঈশান ভাই কানে হাত দিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো, মনে হচ্ছে মাথাটাই ঘুরছে। ও তো আর জানে না সারাদিন প্রেম করে শরীরের মধ্যে যে শক্তি আর এনার্জি জোগাড় করেছি, ওর মতো এমন দু চারটাকে এক হাতে একবারে চিপকে ধরতে পারি। আমি তো কানে কিছুই শুনতে পারতেছি না, তুই আমার কানে কি করেছিস? আমি তো কিছু শুনছি না রে। আমাকে কি করেছিস? আমাকে তুই একবারে কান নষ্ট করে দিয়েছিস। তুই আমাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না, কথাটা বলেই দিলাম তোর। আরে যা, রাস্তার মাঝখানে এসে ঝগড়া করিস, তার উপর আবার কথা বলিস। সামনে থেকে সর, তোকে দুবার দেখলে এরপর কানে না, একেবারে মাথায় মেরে মাথাটাই ফাটিয়ে দেব। বেয়াদব কথাকার, বড় হয়েছে, ছোটদেরকে তুই সম্মান করতে পারিস না। তখনই পেছন থেকে দেখলাম আকাশ ডাক দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে ভাই, করেছিস কি? তুই একবারে ঈশানকে মেরেছিস, এই কাজটা কিন্তু ঠিক করলি না। ওকে মারা উচিত হয়নি। আবার কিন্তু পোলাপাইন নিয়ে আমাদেরকে মারতে আসবে। ওকে মেরেছি, বেশ করেছি। হারামজাদা সবসময় আমাকে অপমান করে, সব জায়গায় অপমান করে। আমি শুধু একটা দিনের সুযোগের অপেক্ষা ছিলাম। অপমান করে একটা কারণে, সেটা হচ্ছে নীলা আপু তোকে কেয়ার করে, তার জন্য এমন অনেকেই আছে ওকে হিংসা করে। নীলা আপু আমার থেকে সিনিয়র, তারপরে ওরা কেন বোঝে না? আর ওরা কি জানে না তারপরেও কেন সিনিয়র হয়ে আমি ওদের জুনিয়র, তারপরে ওরা কেন আমার প্রতি এমন হিংসা করে? আমি বুঝি না। আমি তো চাই না যে নীলা আপু তুমি আমার কেয়ার করো। ও নিজে থেকে আমার খোঁজ খবর নেয়, এবং এবং কি আমি ওর সাথে কথা না বলে ও রাগ করে, এমনকি আমার বাসায় চলে আসে। এখানে আমার দোষ কোথায় বল? আমি কিছু করলে বা ওর কথা না শুনলে আমাকে শাসন করে, তুই তো ভালো করে জানিস। এরপরও ওরা আমার সাথে এমন করে কেন? আমি তো কিছু জানি না। আচ্ছা, তুই আমাকে সত্যি করে বলতো, তুই কি নীলা আপুকে মন থেকে ভালোবাসিস নাকি? আরে ভাই, তুই হয়তো বা ভুলে যাচ্ছিস, আমার আব্বুর বন্ধুর মেয়ে নীলা। আমি তাকে ভালোবাসলেও কি আর না বাসলেও কি, সে আমাকে ছোট ভাই হিসেবে দেখে। এখন আমি কি করতে পারি বল? আরে ভাই, ওসব কথা বাদ দে। এসব ঝগড়া এখন করা ভালো না। চল এখন আমরা দোকানে গিয়ে আড্ডা দেই। আমি আর আকাশ দুজনে দোকানে যেতে লাগলাম। আপনাদেরকে পরিচয় দিতে ভুলে গেলাম। প্রথমত ঝগড়াতেই মোড়টা নষ্ট করে দিল, তাই পরিচয় কিভাবে দেব? আমি আবির চৌধুরী, পরিবারের একমাত্র সন্তান। আমার মা বাবা দুজন সরকারি চাকরিজীবী। বাসায় যখন মা থাকে তখন বাবা থাকে না, আর বাবা থাকলে মা থাকে না, কারণ দুজনের সময় দুইটা হয়। আবার বাবা হচ্ছেন একজন পুলিশ অফিসার, আর আমার আম্মু একজন ব্যারিস্টার। নীলাপুর কথা বলতে গেলে দেখতে যেমন সুন্দরী, তেমনি সে একটু ভীষণ রাগে মেয়ে। নীলাপু বাবার একমাত্র সন্তান,
আর নীলাপুর বাবা এই শহরের সব থেকে ধনী লোক, তাই সবসময় বড় লোক গাড়িতে আসা এটা তার একটা স্বভাব বলা যায়। পরিচয় দিতে দিতে দোকানে চলে আসলাম। দোকানে এসে বসতেই তখন রহিম চাচা আমাদের দুজনকে দেখে বলে ওঠে, এখানে এসেছো, বসেছো, ভালো কথা। এখানে সব সময় এসে বসে থাকো, কিন্তু এটা আর বাড়াতে দাও না। এটা বাদ দিলাম। তোমাদেরকে এখন থেকে আর কোনো ধার দেওয়া হবে না। চাচা, এটা আপনি কি বললেন? আমাদেরকে ধার দেবেন না? আমাদেরকে যদি না দেন তাহলে আর কাকে দিবেন? আমরা ছাড়া আপনার কে আছে? আমরা তো আপনার সন্তানের মতো। এমন যদি আমি ধার দিতে থাকি তাহলে আমার সন্তানের অভাব হবে না। বাবা, তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। তোমাদেরকে আমি আর ধার দিতে পারবো না। আগে ধার পরিশোধ করো। হারামজাদা, টাকাগুলো ওই সময় কি করেছিস? তোকে আব্বুর কাছ থেকে নিয়ে দিয়েছিলাম। কথাটা আমি মিথ্যা বললাম। তখনই আমার দিকে রহিম চাচা তাকিয়ে বলে ওঠে, তুমি কি সত্যিই বাবা ওর কাছে টাকা দিয়েছো? আরে কি বলেন চাচা, আপনি আমার মুখের দিকে তাকিয়ে দেখেন। আমি কি ওকে টাকা দিতে পারি না? আর আমি আব্বুর কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে দিয়েছিলাম। শুধু আপনার বাকির টাকা না, আমি অ্যাডভান্সও দিয়েছিলাম। আমার এমন মাসুম কিউটনেস মুখটা দেখে তখন রহিম চাচা বিশ্বাস করে ফেলে এবং কি আকাশে শার্টের কলারটা ধরে বলে ওঠে, এই বেটা সত্যি করে বল, টাকা কি করেছিস? না হলে কিন্তু এখন এখান থেকে মারতে মারতে তোকে তোর বাসায় পাঠিয়ে দিব। সত্যি করে বল, টাকা তুই কি করেছিস? হারামজাদা, তুই আমাকে পুরো দোকানের সামনে এসব কি করতে শুরু করলি? দেখেছেন চাচা, আমাকে অপমান করছে। যাই হোক, আমার এখন মাথা গরম আছে। একটা সিগারেট দিন তো। রহিম চাচা আমার মুখে একটা সিগারেট দিয়ে ধরিয়ে বলে ওঠে, ওই হারামজাদাকে আমি দেখে নিব। তুমি যাও, ওর থেকে কিভাবে টাকা উদ্ধার করতে হয় আমার জানা আছে। পৃথিবীতে আমি একমাত্র বন্ধু যে কিনা নিজের বন্ধুকে বিক্রি করে ভালো মন্দ সব কিছু নিয়ে আমি চম্পট দিতে লাগলাম। আরে চাচা, আপনার মাথার মধ্যে কি সমস্যা আছে নাকি? আমি যে গতকাল আমার নানুর বাড়িতে ছিলাম, আপনি কি ভুলে গেলেন? তাহলেও গতকাল কি করে আমার হাতে টাকা দিবে? জিনিসটা আপনার মাথায় একটি বারের জন্য আসলো না? তুমি তো ঠিক বলেছ। তুমি তো গতকাল তোমার নানুর বাসায় ছিলা। আমি তো গতকালকে তোমাকে ওইখানে যেতে দেখলাম। তাহলে ও কি করে তোমার হাতে টাকা দিল? আরে চাচা, আপনি এখনো বুঝতে পারলেন না? ও আপনাকে বোকা বানিয়ে আমার কাছ আপনার কাছ থেকে কত কি নিয়ে গেল, আপনি টের পেলেন না। আর আপনি আমাকে এখন সবার সামনে অপমান করছেন। হারামজাদা, কাউকে ছাড়বো না। আবির, দাঁড়া, তোকে আগে ধরে আমি বাঁধবো। তুই আমাকে ধোকা দিয়ে সব নিয়ে যাচ্ছিস। এখনই তোকে ধরে আমি বাঁধবো। আমি তখন দোকান থেকে দিলাম দৌড়। আমি পিছনে থাকে দৌড়েতে লাগলাম। তখনই হঠাৎ করে কারোর সাথে আমার ধাক্কা লাগে। পাশে থাকা লোকটা পড়ে যায়। খেয়াল করিনি কে পড়ে গেছে। আমি সামনে তাকাতেই দেখলাম সামনে একটা অপরশী পড়ে আছে। আসলেই আমি সরি। আল্লাহ গো, আমার কোমর মনে হয় ভেঙেই গেল। এই, তুই কি চোখে দেখে হাঁটতে পারিস না নাকি? আরে আমি সরি বললাম তো, খেয়াল করিনি। তার জন্যই তো এভাবে দাগ কাটা লেগে গেছে। আমি তোর বাড়ির কুষ্টি কিলাই। তোর শরীর আমার কোনো দরকার নেই। প্রথমত ধাক্কা দিলে, তারপর আবার সরি বলছি। তোর কত বড় সাহস! এই যে আপনাকে সরি বললাম, এরপর আবার হাত বাড়িয়ে উঠতে বললাম, তাও আবার বলছেন উঠবেন না। ঠিক আছে, আপনি বসে থাকুন, আমি গেলাম। এই, না না, দাঁড়া, আমি উঠে। আমার মাঝে খুব লেগেছে। তোর মতো ফাজিল ছেলে আমি দুটো দেখিনি। মেয়েটা কথাটা বলে আমার হাত ধরে উঠে দাঁড়ায়। মেয়েটাকে দেখে আমি তো ক্রাশ কি পুরো বাস খেয়ে ফেলেছি। এত সুন্দরী মেয়ে জীবনে প্রথম দেখলাম। এরপর মেয়েটা যা করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন এই মেয়েটা এটা আমাকে থাপ্পড় মারার জন্য। আর এটা হচ্ছে তুই আমার সাথে বেয়াদবি করেছিস। শয়তান পোলা, তোর সাহস কত বড়! তুই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিস। গালে হাত দিয়ে মেয়েটা উদ্দেশ্য বলে উঠলাম, আপনি তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা। আপনাকে ধাক্কা দিয়ে ফেলতে পারবো না। আমার তো মনে হয় আপনাকে দেখে কোনো বাঁদরও ভয়ে পালাবে। মানে তুই আমাকে কি বলতে চাস? তুই আমাকে বাঁদরের সাথে তুলনা দিলি মানে? সহজ ভাষায় আমি আপনাকে বলতে চাই, আপনি একটা শেওড়া গাছের শাকচুন্নি। কথাটা বলে দিলাম দৌড়। তখনই পিছন থেকে মেয়েটা আমাকে বলে ওঠে, একটি বার তোকে আমি আমার হাতের কাছে পাই, এরপর আমি তোকে দেখাবো আমি কি জিনিস। আমার সাথে এমন করার ফল তোকে পেতে হবে। শয়তান পোলা, তুই আমার সাথে বেয়াদবি করেছিস।
আমাকে আর পাইকে, আমি তো এক দৌড়ে চলে আসি বাসায়। আর আবির তাকে হারামজাদা একবার পাই, এরপর তোর খবর আছে। তোর জন্য আজকে সবার সাথে আমার ঝগড়া করতে হলো। আমি রহিম চাচার দৌড়ানি খেয়ে দৌড়াতে লাগলাম, তখনই ধাক্কা লাগে একটা মেয়ের সাথে। আমি পড়ে যাই। মেয়েটা ঠিক একবারে খাম্বার মতো দাঁড়িয়ে রইল। কি ব্যাপার? কি রে ভাই, মেয়েটা কি যে কিনা আমার সাথে ধাক্কা লাগার পরেও পড়ে যায় নাই। সামনে তাকিয়ে দেখি আর কেউ না, এটা যে আমাদের ভার্সিটির রাগী সিনিয়র আপু নীলা। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, তুই এভাবে দৌড়াচ্ছিলি কেন সেটা আমাকে বল আগে। আমার হাতে সিগারেট। আমার তো আত্মা কেঁপে উঠল। এখন কি করব? যদি এটা দেখে তাহলে আমার খবর আছে। আমি তখন ভয়ে ভয়ে বলে উঠলাম, কই নীলাপু, কিছু না তো। আমার কথাটা বলা মাত্রই তোকে তো কতদিনই বলেছি আমাকে আপু বলে না রাখতে, আমার নাম শুধু নীলা, তুই আমাকে নীলা বলে রাখবি, এটা ছাড়া আর কিছু না। থাপ্পড়টা এত জোরে পড়েছে আমার হাত থেকে সিগারেটটা পড়ে যায়। তখনই নীলা, কিরে, এটা কিসের প্যাকেট পড়লো? কই কিছু না তো, এমনি সাদা কালি প্যাকেট থেকে কোথা থেকে আসলো জানি না তো। এমন একটা ভান ধরলাম যেন আমি কিছুই জানি না। এভাবে কিউট নিজভাবে তাকিয়ে সনাইকে বোকা বানাতে পারবি, আমাকে পারবি না। তুই যেখানেই চলিস না কেন, যেভাবেই চলিস না কেন, আমি সব কিছু জানি। সত্যি করে বল, এখানে ভিতরে কি আছে? আরে তুমি বিশ্বাস করো, এসব কিছু না। কথাটা বলে নিচ থেকে প্যাকেটটা নিয়ে ফেলে দিব। তখনই আমার হাত থেকে নীলা আপু সিগারেটের প্যাকেটটা নিয়েই বলে ওঠে, আমি ওর দিকে প্যাকেটটা নিয়ে যখনই খুলতে যাব, ঠিক তখনই দেখলাম আমাদের এলাকার রহিম চাচা আমার সামনে এসে হাঁপতে লাগলো। কি হলো চাচা, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? কোনো সমস্যা হলো নাকি? নীলামামণি, তুমি এখানে? তোমরা এত বড় লোক আর তুমি এখানে এই রাস্তার মধ্যে, তাও আবার একটা বকাটে ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার চাক্কা পাংচার করার জন্য হারামজাদা চলে এসেছে। মন চায় এখনই মাথায় একটা বাড়ি দিয়ে এখানে মেরে ফেলি। সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আপনি এখানে এভাবে হাঁপাচ্ছেন কেন দাঁড়িয়ে, সেটা আমাকে বলুন। আরে মা, তুমি এত রাগ করছো কেন? আসলে আমি এখানে এসেছি এই হারামজাদাকে ধরার জন্য। ও আবার এখান থেকে সিগারেট নিয়ে পালিয়ে গেছে। যা মনে হয় আমার কাম সেরে ফেলেছি রে ভাই। আজকে ধরা পড়ে গেলাম কি করে আল্লাহ জানে। আমি আস্তে আস্তে করে পালাতে রাখলাম। আমার কান ধরে নীলা বলে ওঠে, এখানে সোজা দাঁড়িয়ে থাক না, না হলে কিন্তু তোর এখনই খবর আছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে আপনি বুঝিয়ে বলুন। আসলে ও আমাকে ফাঁকি দিয়ে আমার দোকান থেকে সিগারেট নিয়ে যায়। আমি ওদের কাছ থেকে টাকা চাওয়ার পর যে দাঁড়িয়ে থাকে ওরা দিচ্ছে না, তার জন্য আমি ওদেরকে সিগারেট দেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু ওরা আমাকে ফাঁকি দিয়ে এগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল। তার মানে ও আপনার কাছ থেকে সিগারেট খায় আর আমাকে বলে এগুলো কিছুই খায় না? কি বলছো কি মা? ও সিগারেট খায় না মানে? আমি মনে করি ওর মতো কেউ সিগারেট খোর নেই। আরে তাও আবার এসেই সিগারেট খায় না, প্রসাদ থেকে দামি সিগারেট খায়, তাও আবার বাকিতে। যদি নগদ হতো তাও একটা কথা, নগদ টাকা কি করে আল্লাহই জানে। আচ্ছা, আপনার ওখানে বাকি টাকা কত হয়েছে জমা, সেটা আমাকে বলুন। ওই তো আমার এখানে শুধু চা আর সিগারেট খেত, তার জন্য ওদের বিল হয়েছে মোট 15,000 টাকা। ওই বুইরা শালা হরমজাদা, তুই 15,000 টাকা বলছিস কেন? তোর হয়েছে 12,000 টাকা। 3,000 টাকা বাড়তি বলি কেন? তুই একদম চুপ, একটা কথা বলবি না। তোর মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। ওই রহিমের বাচ্চাকে আমি ছাড়বো না। হারামজাদার জন্য আজকে আমাকে কি করতে হয় আল্লাহ জানে। তখনই দেখলাম নীলা তার ব্যাগ থেকে 16,000 টাকা বের করে, এখানে মোট 16,000 টাকা আছে। নেক্সট টাইম যদি ও আপনার কাছে সিগারেট নিতে আসে তাহলে আমাকে কল করবেন, তার জন্য আপনাকে টাকা দিলাম। তুমি যদি ওদের টাকা না দিতে তাহলে হয়তোবা আমি ওদের বাড়িতে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা পেয়েছেন, এখন চলে যান, আমি ওদেরকে দেখছি। আমার তো আত্মাটা কেঁপে উঠল। আল্লাহ জানে এখন আমার কপালে কি শনি আমার কপালে এখন ঘুরতেছে। আবিরের কান ধরে সামনে নিয়ে আসে বললাম, মুখ দিয়ে তো দূরের কথা, তুই কখনো হাত দিয়েও ছুঁয়ে দেখবি না। মনে মনে বললাম যে সিগারেট কি আবার মুখে দিয়ে দেখে নাকি হাত দিয়ে দেখার পরও তো মুখে নেয়। নিজের অজান্তে মুচকি হাসি দিলাম। তখনই, তোকে আমি জিজ্ঞেস করছি, তুই আবার এখানে হাসছিস, তোর কি ভয় করছে না? আরে আমি কি করব? আমি খাইনি সিগারেট খেয়েছো তো আকাশ, আমার কি দোষ? বুঝলাম ও খায়, তাহলে তোর পকেট থেকে এটা কি করে বেরোলো? গালে হাত দিয়ে বললাম,
ও মনে হয় আমার পকেটে গুজে দিয়ে পালিয়েছে। আমার দোষ কি? এরপর আরেকটা থাপ্পড় লেগে যায় আর কান্না করে দিলাম। কান্না করে বলে উঠলাম, সরি, আমি আর কখনো গাবো না। এখানে দাঁড়িয়ে কান ধরে উঠবস কর 100 বার, তারপর। মান সম্মান আর কিছু থাকলো না। ভরা রাস্তার মাঝে আমার কান ধরে 100 বার উঠবস করিয়ে বলে ওঠে, আর যদি তোকে আমি দেখি ওই দোকানের আশেপাশে, তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিচ্ছি। সিগারেট খাস আর যদি অন্য কিছু করিস, তাহলে খবর আছে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন আবার নীলা আপু বলে ওঠে, কথাটা যেন মনে থাকে। আগামীকাল সকালে ভার্সিটিতে চলে আসবি। যদি দেখি তুই আবারও আজকে ভার্সিটিতে আসতে দেরি করেছিস, তাহলে কিন্তু বাসায় গিয়ে আমি কেলাবো। কথাটা বলে আমার গুন্ডি সিনিয়র আপু নীলা ওখান থেকে চলে যেতে লাগলো। আমিও বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে মেয়েটার কথা ভাবতেছি। এই প্রথম কোনো মেয়ের প্রতি আমার এতটা ভালো লাগা কাজ করে। মেয়েটার কথা ভাবতেছি আর নিজের মনে হাসতেছে। ভাবতেছি কথাটা আমি আবিরকে জানাবো। বাসায় আসতে দেখি বাসায় এখনো আব্বু আসেনি। আম্মু এসেছে। আমি বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? তোর আবার হলোটা কি? তোকে আবার কেউ দৌড়ানি দিয়েছে নাকি? আরে আম্মু, আর বলো না। ওই যে আব্বুর বন্ধু সিনিয়র মেয়েটা, ফাজিল মেয়েটা আছে না, আমাকে আজকে কানে ধরিয়েছে। অবশ্য তুই বাতরামি করে বেরিয়েছিস, তার জন্য তোকে ধরেছে, না হলে ধরতো নাকি? আমি এমনিতেই সারাদিন কেস নিয়ে পড়ে থাকি, আর তুই এসব করে বেড়াস, তাই না? আরে আম্মু, আমার দোষ কোথায়? ও সবসময় তো আমাকে এমন করে। আমি নিজে ওকে এসব করার জন্য বলে দিয়েছি, তাই তো এমনটা করে। তাই তো বলি, ঘরের শত্রু বিভীষণ। এই জন্যই তো আমার এমন দশা। ফাইজলামি না করে এখন বল, তুই কোথায় গিয়েছিস? আর কি জন্যই বা তোর সাথে এমনটা করেছে? এখন যদি সত্য কথা বলি, তাহলে আম্মুর হাত থেকে মার খাওয়ার থেকে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। তখন আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? আরে আম্মু, আর বলো না। আমি শুধু একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম, তার জন্য আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে। আর বলো না। ভালো হয়েছে, তুই এভাবে মেয়েদের দিকে তাকিয়ে রইলি কেন? তার জন্য তোকে মেরেছে। এখন বেশি কথা না বলে খেতে বস, তোর জন্য খাবার বাড়ছি আমি। আমি টেবিলে বসতে আম্মু খাবার বেড়ে যায়। এরপর খাওয়া দাওয়া করে আমি রুমে ঘুমাতে যাব, তখনই হঠাৎ করে আকাশের কল। ফোনটা রিসিভ করলাম। তখনই আকাশ ওপাশ থেকে বলে ওঠে, বন্ধু, আমার তো একটা কাহিনী ঘটে গেছে। কোন আকাম করেছিস সেটা বলবি তো? তাড়াতাড়ি বল, কি করেছিস? হালা, তোর উপর যত রাগ ছিল সবগুলো রাগ চলে গেছে। আন্দার মে কুছ কালা হ্যায়। কাহিনীটা কি একটু খুলে বল, না বলে তো আমি বুঝবো না হয়েছেটা কি। আরে ভাই, আজকে একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। আরে কি বলবো, সেই একটা মেয়ে। প্রথম দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। একেবারে এক কথায় হারামজাদা, তোকে থাপ্পড় তো মনে হয় দিয়েছে, ভালো করেছে। তাহলে কয়টা থাপ্পড় খেলি সেটা আমাকে বল। ওইগুলো হচ্ছে ভালোবাসা, এটা তুই বুঝবি না হারামজাদা। না, আমার সিনিয়র আপু আমাকে থাপ্পড় মারলে সেটা হচ্ছে গিয়ে শাস্তি। তোটা তোকে মারলে এটা হচ্ছে গিয়ে ভালোবাসা। কত নাটক আর শুনবো বলতো আমি তোর কাছ থেকে? আরে ভাই, আগে বুঝি নাই ভালোবাসা এমন, এখন বুঝতে পারছি। যাই হোক, এখন নাটক করিস না। এখন তাহলে বল, তোকে রহিম চাচা ধরেছে নাকি? আরে ভাই, ধরেছে মানে? আমাকে তো আমার সিনিয়র আপু ধরেছে। ওই যে নীলা আপু ধরে আমাকে মাঝ রাস্তার মধ্যে আমাকে কান ধরিয়ে রেখেছে। ভালো হয়েছে, সিগারেট নিয়ে আরো যা তো ওর সামনে, তাহলেই তো হবে। আরে তুই আর কাটাকে নুনে ছিটা মারতে আসিস না তো। তোকে আমার ভালোভাবেই জানা হয়ে গিয়েছে। যত দোষ নাম ঘোষ। নিজে আমাকে ফাঁসিয়ে আল্লাহ পাক বলে না, অসহায় মানুষকে কখনো ক্ষতি কেউ করতে পারে না। হয়েছে, এখন আর বলিস না। আকাশের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে আগামীকাল সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। আব্বু মনে হয় অফিস থেকে আসতে একটু লেট হবে, হয়তোবা কোনো কেস নিয়ে ঝামেলায় পড়ে আছে, তাই রাতে আসতে দেরি হবে। তাই আব্বুর সাথে সকাল ছাড়া আর আমার দেখা হবে না। মনে মনে মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেব। তখনই আব্বু ডাক দিয়ে বলে ওঠে, কি রে আবির, তোর কি এখনো রেডি হওয়া হয়েছে? এত সেজে গুজে কি করবি? যাবি তো ভার্সিটিতেই, একবারে সেজে নায়কের মতো যাওয়ার কি আছে? বেশি কথা বলো না, তোমার ছেলে তোমার মতোই হয়েছে। তুমি যেমন এভাবে সেজে গুজে ভার্সিটির সামনে আমার জন্য দাঁড়িয়ে থাকতে,
সে কথা তুমি কি ভুলে গিয়েছো? পুরনো কথাগুলো আমি কি করে ভুলে যেতে পারি মমতা? তোমার জন্য সেই আমি পুরনো দিনের তিলের খাজা হাতে নিয়ে এবং কি বাদাম নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তোমার যখন ভার্সিটি ছুটি দিত তখন আমি সামনে গিয়ে তোমার হাতটা ধরে ঘুরে বেড়াতাম। একদিন তো তুমি আমার বাপের হাতে ধরা খাইছো। তোমার ওই বুইড়া বাপের গায়ে এত জোর কোথা থেকে আসে জানি না আমি। আমার বাপকে নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলবে না। আমার বাপ ওই সময় এত সাহসী ছিল যে একাই 10টা ডাকাতকে একা ধরেছে। আব্বু আম্মুর এমন খুনসুটি লেগেই থাকে। আমার এসব ভালোই লাগে। আমাদের হ্যাপি সংসার, কখনো কোনো ঝগড়া নেই। আচ্ছা, এখন তুমি থামো। ছেলে চলে এসেছে, তোমার তো দেখি ছেলের সামনে বলতে এখন লজ্জা লাগে না? তাহলে আবির, তুমি খাওয়া দাওয়া করে ভার্সিটিতে চলে যাও, আমিও তোমার আম্মু গেলাম কাজে, ঠিক আছে? আর তোমার জন্য দুপুরের খাবারটা তোমার আম্মু এখানে রেখে দিয়ে যাবে, দুপুরে এসে খেয়ে নিও। আমরা একটু বাইরে কাজে যাব। কারোর সাথে ঝগড়াই যাবি না, আমি নীলাকে বলে রেখে দেব। আম্মু, আমার এসব ভালো লাগে না। তুমি কেন নীলাকে বলতে যাবে? ও ছাড়া তোকে শাসন করার মতো কেউ নেই। তুই কি আমাদের কথা শুনিস নাকি? কথাটা বলে আব্বু আম্মু ওখান থেকে চলে যায়। আমিও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর একের পর এক কল দিতে আসছি। আবিরকে হারামজাদা একটা কলও ধরছে না। হয়েছেটা কি কিছুই তো বুঝতেছি না। শালা করছেটা কি? কল ধরছে না কেন? শালা মনে হচ্ছে গান শুনতেছে, তার জন্য ফোন ধরছে না। একবার আসুক, তারপর ওকে দেখাবো। এসব ভাবতে ভাবতে বাইকটা নিয়ে ভার্সিটিতে চলে আসি। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে বাইকটা রেখে আমি যখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। তখনই আমি বলে উঠি, আসলে সরি সরি, আমি খেয়াল করিনি। আপনাকে দেখতে যখন আমি মেয়েটার দিকে তাকাই, আমার সামনে যে কে দাঁড়িয়ে আছে এটা ভাবতেও পারিনি, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে ওই দিনের মেয়েটা। তোর তো দেখি সাহস কম না। তুই আজকে আমাকে ফলো করতে করতে আমার ভার্সিটিতে চলে এসেছিস। তোর তো দেখছি সাহস কম না রে। ডেঞ্জারাস মেয়েটাকে দেখে তো আত্মা কেঁপে ওঠে। তখনই মেয়েটা আমার শার্টের কলার ধরে বলে ওঠে, কি রে, কথা বলছিস না কেন? চুপ করে রইলি কেন? তুই আমাকে পিছু করতে করতে এখানে আসলি কেন সেটা আমাকে বল। তোর উদ্দেশ্যটা কি? আমি তো ভয়ে একেবারে চুপসে গেলাম। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, মুখ থেকে কথা বের হচ্ছে না। এখন পালাবি কোথায়? এখন তোর খবর করে দিব আমি। ওই দিন তুই আমাকে কি বলেছিস? আমি শাকচুন্নি, তাই না? আরও কি কি বলেছিস? আজকে কোথায় যাবি তুই? আমাদের ভার্সিটিতে এমন একটা ডাইনি কোথা থেকে আসলো আমি নিজেও জানি না। আমি তো এই ভার্সিটির স্টুডেন্ট, আমি কেন আপনাকে কিছু করব? তুই এই ভার্সিটির স্টুডেন্ট মানে? মানে হচ্ছে গিয়ে আমি এখানে প্রথম বর্ষের স্টুডেন্ট। তখনই আমার কার্ডটা দেখে মেয়েটা বলে ওঠে, আচ্ছা, তাহলে তুই এই ডিপার্টমেন্টে পড়িস, বুঝতে পারলাম। মেয়েটা কার্ডের দিকে খেয়াল করলো। কেউ তো থার্ড ইয়ারে পড়ে, আমার থেকে 3 বছরের সিনিয়র। কি নীলাপুর ডিপার্টমেন্টের তো একেবারে নীলাপুর সাথেই পড়ে। আমার থেকে অনেক জুনিয়র তুই, তার উপর তোর এত বড় কথা, তুই আমাকে কত কিছু বলছিস। এখন তোর কি হবে বল? আপু, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিব সেটা বললে তো হবে না পিচ্চি। তুমি তো আমাকে অনেক কিছু বলেছ। তোমাকে এত সহজে যদি আমি ছেড়ে দিই তাহলে কি করে হবে বলো? নেহা আমার শার্টের কলার ধরে কথাগুলো বলতে লাগলো। ঠিক তখনই দেখলাম নীলা আপু আসছে। এসেই বলে ওঠে, আপু দেখো না, আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা দেইনি, কিন্তু তোমার বান্ধবী এমন করছে, কি করব? আমি ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তখন একটা হাসি দিয়ে নেহা বলে ওঠে, কি রে, হয়েছেটা কি? ওর সাথে শার্টের কলার ধরে রেখেছিস কেন? কি হয়েছে আকাশ? তুমি আবার কি করলে? আপু দেখো না, মেয়েটা আমাকে। কি রে, তুই ওই ছেলেটাকে কিভাবে জানিস? তুই ওকে আগে থেকে জানিস নাকি? আরে এটা তো আর কেউ না, এটা আবিরের বন্ধু আকাশ। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সেই আকাশ। তাহলে ওর তো সাহস কম না রে, ও আমার সাথে লাগতে আসে। দেখো না, আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা দেইনি,
কিন্তু তোমার বান্ধবী এমন করছে, কি করব? আমি ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তখন একটা হাসি দিয়ে নেহা বলে ওঠে, আচ্ছা যাক, তোকে ছেড়ে দিলাম। মনে হচ্ছে বাচ্চা কান্না করে দিবে, তাই ছেড়ে দিলাম। না হলে কিন্তু আজকে খবর ছিল তোর। মেয়েটার হাসিতে আমি যেন আবারও হারিয়ে গেলাম। ক্যাম্পাসে এসে বসে রইলাম আর মেয়েটার কথা ভাবতেছি। আমি ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি যে আকাশ ওখানে বসে আছে। ওর কাছে গেলাম। ওর কাছে যেতেই আকাশ রাগী গলায় বলে ওঠে, কিরে, এখন করি কয়টা বাজে? তোর কি আসার সময় হয়েছে? কয়টা কল করেছি ভালো করে চেক করে দেখ তো। একটা কল কি তুই আমার ধরেছিস? কি করে ধরবো? আমি যখন গান শুনি তখন কল দিলে কি ফোন ধরা যায়? তখন গান শুনতেছি, তার মানে কল দেওয়া যাবে না। একটুর জন্য হলে ওই গুন্ডি মেয়েটা আমাকে মেরেই ফেলতো। তাহলে এটা তো তোর সিনিয়র আপুর সাথে পড়ে, মানে নীলা আপুর সাথে একসাথে পড়াশোনা করে। তাহলে তো হয়েছে। তাহলে দুই বন্ধু একসাথে দুইজনকে এক রশিতে দুইটা সিনিয়র মেয়ে মিলে মারবে। ধুর শালা, তুই এখন এক কাজ কর, তুই আমাকে ওই মেয়েটার নাম্বার কিনে দে, যে কোনো বিনামূল্যে। আমি তো কোনো বিনামূল্যে উপদেশ দেই না। আর বলতে গেলে আমার তোর দুইটা বেচি লাগবে, আর ওই দুইটা বেচি বিক্রি করে আমি 3 কোটি টাকা নেব। এখন তুই একটা ম্যানেজ করে দে, নাম্বারটা কি করে পাওয়া যায়? তাহলে একটা কাজ করা যায়, চল স্টোর রুমে যাই, ওখান থেকে ওর নাম্বারটা ম্যানেজ করি। তখন আমি আর আবির দুজন স্টোর রুমে যাই। এরপর আমি হালাকে বুঝিয়ে কোনো রকমে আমি নেহার নাম্বারটা নিয়ে চলে আসি। ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল দুজন এখন ক্লাসে যাই। আমি আর আকাশ দুজনে ক্লাসে যাই। এরপর একে করে সবগুলো ক্লাস শেষ করে আমরা একসাথে বের হই। ক্লাস থেকে বের হতেই তখনই আমাকে দেখে নীলা আপু ডেকে বলে ওঠে, আবির, চলো, তোমার আব্বু আম্মু তো আজকে দুপুরে আসবে না, চলো আমরা বাইরে গিয়ে খাবো, তারপর একটু ঘোরাঘুরি করবো। কিন্তু আমি তো ভেবেছিলাম আকাশের সাথে একটু হাঁটতে যাব। কি বলছো তুমি? কথাটা আমি মনে মনে বললাম, তাই শুনতে পাইনি। কিন্তু আমি কথা আসতে বলি, এত মনে মনে বলি, কিভাবে যে নীলা আপু শুনতে পায় এই জিনিসটা আমি জানি না। তখন নীলা আমার উদ্দেশ্যে আবারও বলে ওঠে, এগুলো আকাশের কাছে দিয়ে দাও। একথা বলে আমি ওর সবগুলো জিনিস আকাশের কাছে দিয়ে আবিরের হাত ধরে হাঁটা ধরলাম সামনে রিক্সা খোঁজার উদ্দেশ্যে। নীলা আমার হাত ধরে রেখেছে, কেমন একটা ফিল লাগছে বলে বোঝানো যাবে না। তখনই একটা রিক্সা আসে। আমরা নীলা দুজন পাশাপাশি উঠে বসি। তখনই রিক্সার বাতাসে নীলার চুলগুলো মুখের ওপর আসতে লাগলো। ইচ্ছে করছিল ওর চুলের ওপর দিয়ে ধরে আমি কানে গুঁজে দিই। আমি নীলার থেকে দূরত্ব বজায় রেখে রিক্সার এক প্রান্তে বসতেই তখন রাগে গলায় নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে দূরে বসেছো কেন? এখান থেকে পড়ে যাবে তো। কথাটা বলে ওর হাতটা ধরে আমার পাশে একবারে পাশাপাশি দুজনে বসি। কি বলবো, আমার তো মুখ দিয়ে কোনো ভাষা আসে না। কি একটা ফিল হচ্ছে বলে বোঝানো যাবে না। এই একটা অন্যরকম অনুভূতি, প্রিয় মানুষটার পাশে থাকার একটা যে অনুভূতি থাকে, সেটা হচ্ছে ওইটাই। আমার বাবা এই শহরের এমপি, আমার এত কোটি কোটি টাকা, তারপরেও আমি নীলাকে পটাতে পারলাম না। কিন্তু তোর মতো একটা জুনিয়র ছেলে ওকে রিক্সা করে একসাথে নিয়ে যাচ্ছে, এটা দেখার জন্য আমি এখনও তোকে বাঁচিয়ে রেখেছি। শুধু একটা সুযোগ পাই, এরপর আমি তোকে দেখাবো আমি কি জিনিস। তোকে আমি জিন্দা শেষ করে ফেলবো। তুই আমার গায়ে হাত তুলেছিস, তুই কী ভেবেছিস তোকে আমি ছেড়ে দিব? এই ঈশানকে তুই কমজোর মনে করেছিস? ঈশান তোকে কখনো ছাড়বে না। তুই কি ভেবেছিস তুই এই ছেলেটার সাথে সারাদিন ঘোরাঘুরি করবি আর আমি বুঝবো না? না, এটা কোনোভাবেই হবে না। তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। তোদের দুজনকে আমি দেখে নিব। তোকে যদি আমার নিজের করে না পাই, প্রয়োজন হলে তোকে এমন অবস্থা করব তুই সারা জীবন কারোর সামনে মুখ দেখাতে পারবি না। তোর শুধু দেহটা চাই আর কিছু না। তোর রূপ তো সারা জীবনের জন্য পড়ে থাকবে না, কিন্তু আমি শুধু তোর ক্ষণিকের সুখটাই চাই। হারামজাদা প্রেম করতে চলে গেল আমাকে এসব দিয়ে। তখনই দেখলাম নেহা বের হচ্ছে। ও আমাকে দেখে ডাক দিয়ে বলে ওঠে, সারা জীবনের জন্য ছেড়ে দিলাম তোকে, কিন্তু জ্বালাতন করব। মেঘ না চাইতেই জল। কি ভাই, আমি তো পুরাই ফিদা। বলল কি, তার মানে তো আমাকে পছন্দ করা শুরু করে দিয়েছে নেহা। এসব ভাবতে ভাবতে আমার তো মনের মধ্যে একটা লাড্ডু ফুটতে শুরু করলো। আজকে রাতে ওকে পটাবো, যেহেতু অর্ধেক কাজও নিজেই বলে দিয়েছে। কথায় আছে না, যদি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র মেয়েও রাজি হয়। রিক্সা থেকে নেমে আমি আর নীলা রেস্টুরেন্টের দুজন একসাথে খেতে লাগলাম। আসলে সিনিয়র মেয়েদের সাথে আপনি ঘুরলে একটা মজা পাবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যা খরচ করেন না কেন সবগুলো খরচ সিনিয়র আপু দেবে। নাম্বার তো স্টোর থেকে ম্যানেজ করলাম, তাই ভাবলাম নেহা আপুকে একটা কল করি।
প্রথম দু একবার ধরল না, তৃতীয়বারে রিং বাজতেই আসসালামু আলাইকুম, কে আপনি? হ্যাঁ, মনে করেন একজন অচেনা মানুষ যার কথা বলা খুব দরকার আপনার সাথে। আমি কিন্তু যাকে চিনি না তার সঙ্গে কথা বলি না, এটা আমার নীতি। ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবো কেন? ভয় পাবার মতো কিছু তো করিনি। আপনাকে ভয় পাওয়ার কোনো কারণও দেখি না। কারণ অচেনা মানুষ যখন আরেক অচেনা মানুষের সাথে কথা বলে তখন কিভাবে যেন প্রেমে পড়ে যায়। আপনি শুনেননি? প্রেমে পড়েছে এক অচেনা পুরুষ, আমার মন কেড়ে নিয়েছে। ও, মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক একজন মানুষ। রোমান্টিক তা তো চাই, কিন্তু তেমন কেউ পাই না। পেয়েছি কিন্তু তার সাথে কথা বলা কঠিন। তাহলে এখন যেটা করছি এটা কি কথা বলা না? আপনি যদি বলেন এটা কথা বলা, তাহলে এটা জীবনের সবচেয়ে সুন্দর আলাপ মনে হবে। আপনি জানেন এত রাতে হঠাৎ এমন ফোনে এমন কথা বেশ সিনেমার মতো লাগছে। আমি চাই একটা সিনেমার মতো সম্পর্ক, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়ানো। যেমন আপনি, আপনার কণ্ঠে বাস্তব, তবুও স্বপ্নের মতন কিছু আছে। আপনি সব সময় এভাবে কথা বলেন নাকি আজ রাতটাই একটু বেশি রঙিন? আজ রাতটা বৃষ্টির, আর বৃষ্টি মানেই মনের দরজা খুলে যায়। মনে হলো আপনার সাথেই ভাগ করে নিই। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, তবুও এত কথা বলছেন। জানি না ঠিক, তবে জানতে ইচ্ছে করে। আপনি যেমন কফি পান করেন, রাতে পড়াশোনার আগে আপনার জানালার পাশে বসে গান শোনেন, এসব ভাবলেই মনে হয় আপনি চেনা। আপনি আপনি আমার জানালা, আমার গান সব কিভাবে জানেন? বলেছিলাম না আপনাকে চেনা চেনা লাগে। কখনো দেখা হয়নি, তো মন চেনার চেষ্টা করেছে। হয়তো আমরা আগে কোথাও দেখা করেছি, কোনো লাইব্রেরি, কোনো করিডোরে, কিংবা কোনো স্বপ্নে, যেখানে আপনি বসেছিলেন হলুদ রঙের জামা পরে, হাতে বই, আর আমি শুধু তাকিয়েছিলাম। আপনি কি জানেন এতদিনে কেউ এতটা মনোযোগ দিয়ে আমাকে বোঝার চেষ্টাই করেনি। আমি চাই আপনাকে বুঝতে, আপনাকে শুনতে, আপনার পাশে নীরবে বসে থাকতে। আপনি কিছু না বললেও আমি বুঝে নিতে চাই। এটা কি প্রেম? আমি ঠিক জানি না, তবে এটুকু জানি যখন আপনি কথা বলেন তখন অন্য সব শব্দ থেমে যায়। যদি আমি কখনো কেঁদে ফেলি আপনি কি পাশে থাকবেন? আমি চাই আপনি কাঁদবেন না, তবে যদি চোখ ভিজে যায় আমি সেই নীরবতাকে বোঝার চেষ্টা করব, কথা নয়, অনুভব দিয়ে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনতাম। তখন থেকেই চিনতেন যখন প্রথমবার কেউ আপনাকে না জেনে ভালোবাসতে চেয়েছিল। আকাশ, এই রাতটা অনেক গভীর হয়ে গেছে, আমার ভার্সিটি আছে কাল সকালে। আমি জানি, তাই তো আপনাকে বলছিলাম এই সময়টুকু আপনাকে ভালো লাগুক না লাগুক আমি স্মৃতিতে রেখে দেব। আচ্ছা আকাশ, আপনাকে চেনা চেনা লাগে, হয়তো আগেও এসেছিলাম এমন কোনো রাতে, আর আমি চিনতে পারিনি। হয়তো এবার চিনে নিন। মিস্টার অচেনা নাম্বার, তাহলে এখন রাখি। আমার চোখ কেমন ভারী হয়ে আসছে, কাল সকালে ক্লাস আছে আপনি জানেন তো। ঘুমিয়ে পড়ুন নেহা, স্বপ্নেই দেখা হবে যদি আপনি চান। আমি ঘুমিয়ে পড়ি, ওকে? ওকে। বাসায় আসতেই শুধু আমার বারবার আবিরের কথা মনে পড়ছে। শুধু মনে পড়ে আমি ওকে এখনও কেন নিজের করে আপন করে ধরে রাখতে পারছি না। শুধু আমার ভয় হয় যদি কেউ ওকে নিয়ে যায় তাহলে তো আমি কখনোই বাঁচব না। আমি তো আমার রক্তের সাথে মিশে রেখেছি আবিরকে। এইসব চিন্তা আমার ভয় হয়, তাই আমি আব্বুকে সব কিছু খুলে বলি। আব্বু রাজি হয়, আমি অনেক খুশি। তার মানে আব্বু যেহেতু রাজি, তাহলে আমাদের দুজনের এক হতে আর কোনো বাধা নেই। সন্ধ্যাবেলা বাসায় এসে দেখি আব্বু আর আম্মু দুজন বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, কিরে, সারাদিন কোথায় ছিলি? খাবারটাও তো দেখলাম খেলি না। আরে আর বলো না, নীলার সাথে সারাদিন ছিলাম, ও বাইরে খাইয়েছে, তাই আর বাসায় আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আয়, আমরা বসে আছি তোর জন্য একসাথে খাবো বলে। আমি ওপরে নিজের রুমে গেলাম। এরপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসে খাবার টেবিলে বসতেই তখন আম্মু আমাদেরকে খাবার বেড়ে দেয় এবং কি নিজে চেয়ার টেনে একপাশে বসে। তখন দেখলাম আব্বু
আর আম্মু ইশারায় কি জানি বলা বলি করছে। তখন আমি ওনাদের উদ্দেশ্যে বলে উঠলাম, আরে তোমাদের হলোটা কি? তোমরা আবার নিজেরা ইশারায় কি বলা বলি করছো? আমাকে না বলে নিজেরা কেন এভাবে বলছো? আরে কিভাবে বলবো তোর মাকে? আমি বলতে বলছি কিন্তু বলছে না। আরে হয়েছেটা কি সেটা তো আগে আমাকে খুলে বলবে। যদি না বলো তাহলে আমি কিভাবে বসবো? তোর আম্মুর ইচ্ছে জেগেছে তোর বিয়েটা দিয়ে দিবে, সেই জন্যই আমি বলছি। আমি অবাক দৃষ্টিতে আব্বু আম্মুর দিকে তাকালাম। তখন আম্মু আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আমরা বাসায় থাকি না, বাসাটা পুরো একা থাকে, সারাদিন কাজ শেষে আসি। আর আমাকে শহরের সব থেকে বড় ব্যারিস্টার হিসেবে জানে আমাকে। আর তোর বাবা কমিশনার, তোর বাবারও অনেক কাজের চাপ, তাই তুই একা থাকিস। সেজন্য ভাবছিলাম ভালো হয় যদি তোর একটা বিয়ে দিয়ে দেই, তাহলে তুই আর এমন বোরিং ফিল করবি না। আমি তো তোমাদেরকে এমন ধরনের কোনো কথা বলিনি, তাহলে তোমরা কেন নিজেরা নিজেদের থেকে এসব কথা বলছো? আমাদের নিজেদের থেকে এমন কথা বলছি না, বরঞ্চ আমরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ বাসাতে আমাদের বৌমা লাগবে। মানে তোমরা কি বলছো? তোমাদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। ওইসব আর বুঝে কোনো কাজ নেই, কারণ আমরা বাসায় থাকি না। আর আমাদেরও ইচ্ছে জাগে যে আমরা নাতি নাতির সাথে খেলাধুলা করব। আমাদেরও এখন বয়স হয়েছে, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। আরে নাতি নাতনির জন্য তো তোমরা আমাকে এখন বিয়ে আরে নাতি নাতির জন্য তোমরা আমাকে এখন বিয়ে দিবে? মানে কিছুই তো বুঝলাম না। তোমাদের প্রয়োজন হলে নাতি নাতনি কিনে নাও, তাহলেই তো হয়। বুঝেছো আমেনা? তোমার ছেলে আসলে এখনো বোকা রয়ে গেল। আমরা নাকি বাজার থেকে কিনে আনবো ওকে। আসলে কিভাবে যে মানুষ করেছো তুমি জানো? এত আদর দিয়েছে ছেলেটাকে, লাই তুলেছে। আমি কিচ্ছু বলবো না। আরে বাবা, আমি তো এখনো পড়াশোনাটাই শেষ করতে পারলাম না, তাহলে তোমরা এইভাবে বিয়ের জন্য চাপ দিচ্ছ কেন আমাকে? আর এমনিতেই আমি একজনকে পছন্দ করি, সেটা ক্লিয়ার হোক, এরপর না হয় আমি বলবো। কথাটা বলে লজ্জায় আমি ওখান থেকে উপরে চলে যাই। তখনই আব্বু আর আম্মু তারা নিজেরা নিজেদের মুখের দিকে তাকিয়ে রইল। দেখেছো, আমার ছেলে ঠিক আমার মতোই হয়েছে। ও লাভ ম্যারেজ করবে, আমি জানতাম। বাপ কা বেটা। হয়েছে কমিশনার, এবার আপনার এসব থামুন। এবার বলুন, ওই দিনের মামলাটা তুমি ঠিকভাবে সলভ করেছো নাকি? আরে বলবো না, আমি কোনো সূত্র খুঁজে পেলাম না। অনেক কিছুই চেষ্টা করলাম কিন্তু পেলাম না। তুমি কিছু পেয়েছো নাকি? আসলে তোমাদের জীবনটা সারা জীবন চলে গিয়েছে চোর ডাকাত ধরার জন্য। তোমরা এইসব জিনিস খুঁজতে পারবে না, এগুলো শুধু জেন্টাল মেনে রাখতে হবে। আসলে একটা কথা কি জানো মমতা, যখন ছোট ছিলাম তখন আদালত দেখতাম, আর তখন বলতাম যদি বড় হই তখন এমন একটা উকিলকে বিয়ে করব আর সে কেডি পাঠককে হারাবে। আসলে আবিরের আব্বু, তুমিও না অনেক ভালো মজা করতে পারো। কথাটা বলি দুজনে হেসে দিলাম। আমি রুমে এসে শুয়ে পড়লাম। তখনই দেখলাম আকাশের কল। ফোনটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে হারামজাদা বলে ওঠে, বন্ধু আমার রসিয়া, গেলাম ফাঁসিয়া। কোথায় আছিস আমার বন্ধু জানেটিয়া? কি রে, মনে হচ্ছে যে তোর মনের ভিতর অনেক ফুর্তি। কাহিনীটা কি? আজকে হেব্বি রোমান্টিক কথা বলেছি নেহার সাথে। তাহলে দেরি করছিস কেন? গিয়ে প্রপোজটা করে দে। এত দেরি করলে তো অন্য কেউ এসে ধরে নিয়ে যাবে, তখন তো কানা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ধুর হারামি, এভাবে অলক্ষী কথা বলতে নেই। কেন আমাকে ছেড়েও যাবে? আসলে আমি ওকে কখনো পরিচয় দেই নাই। একদম ভালো করেছিস, পরিচয় দিসনি। এখন সে তোর প্রেমে হাবুডুবু খাবে, কিন্তু মানুষটা থাকবে অচেনা। প্রপোজ করবি কিন্তু তোকে গ্রহণ করবে না, কারণ সে তো অচেনা মানুষের প্রেমে পড়ে আছে। আরে না, ওকে আমি সব কিছু খুলে বলে এরপর প্রপোজ করব। তারপর আগে যদি করি অবশ্যই রাজি হবে না। ও তোর মতো গাধা না। আকাশের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আমি ঘুমাবো। তখনই দেখলাম নীলার কল। ফোনটা রিসিভ করলাম। কিরে, ঘুমিয়ে গেলি নাকি? এখনো জেগে আছিস? অন্য কোনো মেয়ের সাথে কথা বলছিলি নাকি? আসলে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। আবিরের মুখে এমন কথা শুনে আমার যেন আত্মা কেঁপে ওঠে। বলছে কি ও? মানে বলছিস কি তুই? একটা মেয়ের প্রেমে পড়লি মানে? বুঝলাম না।
আসলে একটা মেয়ে আমার মন চুরি করেছে, কিন্তু তাকে আমার মনের কথা বলতে পারছি না। আবিরের মুখে এমন কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি বলছে ও? ওর সাথে এত সময় দেওয়ার পরও কোনো মেয়ের সাথে ওকে কথা বলতে দেই না, সব সময় শাসনে রেখেছি, তারপরে অন্য কোনো মেয়ের কাছে কিভাবে গেল? তখনই রাগী গলায় ওর উদ্দেশ্যে বলে উঠি, তোকে বলেছিলাম না অন্য কোনো মেয়ের সাথে তুই কথা বলবি না? তোর সাহস কি করে হয় একটা মেয়ের সাথে কথা বলে তাকে ভালোবাসার? আমি চেয়েছিলাম যে নিজের মুখ থেকে শুনতে চাই আমাকে ভালোবাসে কিনা। যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি ওকে ভুলে যাব। কথাটার মধ্যে ফোনটা কেটে দেয়। এরপর কয়েকবার কল করলাম, কিন্তু নাম্বারটা বন্ধ। বুঝলাম না কি হয়েছে, কিছুই তো বুঝলাম না। হঠাৎ করে ফোনটা বন্ধ করে দিল কেন? আর কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে সবার আগে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ একটাই, আজকে নেহাকে প্রপোজ করব। এটা ভেবে আমি আবিরকে না জানিয়েই সকালবেলা রওনা দিলাম যে নেহাকে প্রপোজ করব। বিদায় আজকে সকাল সকাল আমাকে যেতে হবে। আমি ভার্সিটির ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। দেখলাম একে একে সবাই আসতে লাগলো। এখনো নেহাকে দেখছি না, হয়েছেটা কি? সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে নীলাকে কল করলাম। দেখলাম ফোনটা এখনো বন্ধ হয়েছে। হয়েছেটা কি কিছুই তো বুঝতেছি না। ফোন ধরছে না কেন? নীলাপুর বাসায় যাব নাকি না থাক, ওকে তো ভার্সিটিতে পাবো, কারণ ওর কিছুদিন পরে এক্সাম। ভার্সিটি বন্ধ করবে না, এটা ভেবে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখনই দেখলাম যে নীলাপুর রিক্সা করে যাচ্ছে। আমি দৌড়ে নীলাপুর সামনে রিক্সায় উঠে বসি। তখনই নীলা রেগে বলে ওঠে, কি ব্যাপার, আপনি আমার এখানে রিক্সায় উঠেছেন কেন? আপনাকে সাহস কি দিয়েছে আপনি আমার রিক্সায় উঠেছেন? আমি অবাক হয়ে নীলার দিকে তাকালাম। ওর চোখের নিচে কালো দাগ বসে আছে। কেন আছে তা কিছুই বুঝলাম না। আর এইভাবে রেগে আছো কেন তাই তো বুঝতেছি না। আমার কারোর উপরে রাগ নেই। তোকে এতবার বলা সত্ত্বেও তুই আমার কথা শুনিসনি। তোকে বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, তারপর তুই আমার কথা শুনলি না। এর মধ্যে আমরা ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে হন হন করে হাঁটা ধরলো নীলা। আমি ওর পেছনে যেতে লাগলাম আর বললাম, আরে বিশ্বাস তো করবে, আমার কথা তো শুনবে। কথা না শুনে যদি চলে যাও তাহলে কিভাবে হবে? আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আরে বাবা, আমি শুধু তোমার সাথে মজা করেছি, জাস্ট ফান করেছি। আমি কোনো মেয়েকে পছন্দ করি না, জাস্ট তোমাকে রাগানোর জন্যই বলেছি। কথাটা বলা মাত্রই, তোর এমন মজার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছো একটু জানতে পারি? তুই ছোট মানুষ, এত কিছু জেনে কি করবি? যখন বড় হবি তখন থেকেই জানতে পারবি। যদি আবার কেউ আমাকে কথাটা বলা শেষ না করতে, তখন আবার আরো একটা। কেউ আবার কিছু না বুঝতে পেরেছিস? চুপ থাক, বেশি কথা বলবি না। মনে হচ্ছিল আমার একদম নিঃশ্বাস বের করতেও কষ্ট হচ্ছিল, আর ও আমার সাথে মজা করেছে। আমি তো আরো অনেক কিছুই ভেবে নিয়েছি। বুঝলাম না। নীলা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এত সময় ধরে মন খারাপ, এখন আবার হাসি দিয়ে গেল। কাহিনীটা কি রে ভাই? আসলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আমাদের আর কত সাধ্যি ওদের মন বোঝা। সামনে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেই দেখলাম আকাশ বসে আছে মন খারাপ করে। ওর কাছে যেতেই আকাশ আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, এসেছিস তুই? ভালো হয়েছে, তোকে তো আমি কল করতাম, আসিস না বিদায়। আরামজাদা, একটা কলও আজ করলি না, একা চলে এসেছি তাই নাকি? চুপ কেন? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে রইল। তখন আমি আবারও বলে উঠলাম, কি রে চুপ করে রইলি কেন? ওই সেটা কি বলবি তো? তখনই দেখলাম আকাশের মুখের মধ্যে কিসে জানি তাক। তখন আমি ওকে ডাকতেই বললাম, চুপ থাকিস না, তোকে কে মেরেছে সত্যি করে বল। পুরো ভার্সিটির মধ্যে আমাকে সবাই ভয় পায়, আর তোর গায়ে হাত তুলেছে, এটা কার সাহস? আরে বাদ দে না, এইসব ঝগড়া দরকার আছে? তুই তো আমার রাগ সম্পর্কে ভালো করে জানিস। আমি একবার রেগে গেলে কি করতে পারি। প্রয়োজন হলে আমাদের যা আছে সব ছেলেদের ধরে পেটাবো, তারপর তোকে বলতে হবে কে। আমি জানি এখন যদি আমি আবিরকে সবকিছু না বলি তাহলে ও কিন্তু ভার্সিটির সবাইকে মারতে শুরু করবে। তখন আমি একটু আগে ঘটে যাওয়া সবকিছু ঘটনাকে বলতে শুরু করি। কল্পনায় চলে গেলাম। ভার্সিটির সামনে নেহার জন্য অপেক্ষা করছি। তখনই দেখলাম তার বান্ধবীদের সাথে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। আমি নেহার কাছে যাব, ঠিক তখনই ঈশান এসে বলে ওঠে, কিরে আকাশ, কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে অনেক তাড়াহুড়োয় আছিস তুই। ভাই একটু ওই যে সামনে সিনিয়র মেয়েটা আছে না, ওকে আমার ভালো লেগেছে, ওকে একটু প্রপোজ করব, তাই জন্য যাচ্ছি। ভাই একটু সরে যাও। আর তোমার গালটা কেমন জানি না এখনো লাল হয়ে আছে। ও আমি তো ভুলে গেলাম, আমার বন্ধু আবির আপনাকে মেরেছে।
আহারে, জুনিয়র একটা ছেলের হাতে মার খেয়েছো, সিনিয়র একটা ছেলে, এটা স্বাভাবিক বিষয় না। প্রথমত হচ্ছে গিয়ে এটা আমার বন্ধুর বড় বোন, তুই আমারও বড় বোন, তুই আমার বড় বোনের উপরে নজর দিয়েছিস, তোকে তো আমি ছাড়বো না। আরে কি করব বল, তোদের এখনো কত সিনিয়র ছেলে, সবগুলো হিজলা মনে হয়, কেউ পারে না মেয়ে পটাতে, তাই আমি নিজেই পটিয়ে নিলাম। আর একটু আগে কি বললি, তুই এটা তোর বড় বোন, তাহলে তা তুই সম্পর্কে আমার শালা হলি, তুই আমাকে দুলাভাই বলে ডাকবি। ওর আশেপাশে কয়েকটা ছেলে দেখলাম, ওর কাছে চলে আসলো। দেখ নয়ন, হাসান, রকি, রবিন, বাবলু, ও আমাকে বলছে ওকে আমি দুলাভাই বলে ডাকতে, তাহলে আমার দুলাভাইকে একটু আদর যত্ন করি, কি বলিস তোরা? দেখ ঈশান, এটা কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমার বন্ধু আবেগ যদি জানতে পারে, তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবে। আমার বন্ধু আবেগ কিন্তু এই ভার্সিটির বিপি। তোর এই পুচকে বন্ধু আমার কোনো কিছুই করতে পারবে না, আমার বাবা হচ্ছে গিয়ে এই শহরের এমপি। আবারও বলে দিচ্ছি, এর পরিণত অনেক ভয়াবহ হবে, বলে দিলাম। ওই ধর শালাকে, ধরে ইচ্ছে মতো আগে খেলা, প্রয়োজন হলে একবারে মেরে ফেল। চল পালা, প্রিন্সিপাল আসতেছে, পরেও কি দেখে নিব, এখন অনেক মেরেছি। সব কিছু শুনে আমি আমার ক্লাবের পোলাপাইনদের কল দিলাম। এরপর লাঠিসহ সব কিছু গাছের পিছনের ক্যাম্পাসে লুকিয়ে রাখলাম। আবির বাদ দে এসব, এগুলো বাদ দে, যা হওয়ার হয়ে গিয়েছে। আমার হাত বেশি সময় হয়নি, একটু হাতে ব্যথা পেয়েছি। আচ্ছা, আমার হাতে বেশি সমস্যা হয়নি, একটু হাতে ব্যথা পেয়েছি, আর কিছু না। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই। আমি যা বলবো তুই তাই শুনবি। মাথাটা গরম করে কথাটা বললাম। আকাশও আর একটা কথাও বলো না। তখন আমরা ক্যাম্পাসের পাশে লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম ঈশান তার বন্ধু বান্ধব নিয়ে বের হচ্ছে। যা, সামনে যা, আকাশের উদ্দেশ্যে বললাম। ওর কাছে যা, ওর কাছে গিয়ে ওর শার্টের কলা ধরে ওকে হুমকি দে। এরপর আকাশ ঈশানের কাছে যায়, গিয়ে কিরে, তোর তো দেখি সাহস অনেক বেশি রে, আমি তো ভাবলাম তুই ভার্সিটি থেকে পালিয়ে গিয়েছিস, কিন্তু না, আবার দেখি আমার কাছে চলে এসেছিস মায়ের খাওয়ার জন্য। আমি ঈশানের শার্টের কলারটা চেপে ধরলাম, এরপর বলে উঠলাম, না রে, আমি ভয় পালাবো কেন, আমি তো তোকে এসেছি একটু আদর করতে। হারামজাদাকে মেরে ফেল, ওর বন্ধুর মতো বিয়াদব। তখনই আমি পেছন থেকে লাঠিগুলো নিয়ে সব পোলাপানদেরকে নিয়ে ওদেরকে মারতে শুরু করলাম। পেছন থেকে এইভাবে আঘাত আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আবির আমাকে মারতে শুরু করে, আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমি ওকে মারতে থাকি। ওর পাটা একবারে বলতে গেলে একটা ভেঙে ভেঙে দিয়েছি। তখনই প্রিন্সিপাল চলে আসে। এরপর আমাদের সবাইকে ধরে নিয়ে যায় আর পানিশমেন্ট রুমে পানিশমেন্ট দেয়। স্যার, ওদের কোনো দোষ নেই, ওদের সবাইকে ছেড়ে দিন, ওদেরকে আমি নিয়ে এসেছি। কথাটা বলতে ওদেরকে ছেড়ে দেয় আর প্রিন্সিপাল আমাকে ধরে রাখে। প্রিন্সিপালের কাছ থেকে ফোনটা নিই, কারণ আব্বুকে কল করবো বলে। ফোন করতে আব্বু রিসিভ করে আর বলে ওঠে, হ্যাঁ প্রিন্সিপাল মশাই, কোনো সমস্যা হয়েছে ভার্সিটিতে? আমাকে বলুন। আব্বু, আমি আবির বলছি। কিরে, তোর আবার কি হলো? এই সময় আমাকে কল দিলি কেন? তাও আবার প্রিন্সিপালের? না ফোন থেকে কোনো কিছু হয়েছে নাকি তোর আবার? আমার তো কিছু হয়নি, কিন্তু আমি একটা ছেলেকে মেরেছি, কারণ ও আমার বন্ধুর গায়ে হাত তুলেছে। এখন হয়তো বা আমাকে প্রিন্সিপাল টিসি দিতে পারে। এখন তোমাকে আমি কল করেছি একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি আমার বিয়েটা দিতে চাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ঘরে বউ নিয়ে আসবো। তুমি শুধু প্রিন্সিপালকে বুঝিয়ে বলবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমি তোকে মাত্র 5 দিনের সময় দিলাম। এর ভিতরে তুই সব কিছু কর, আমি প্রিন্সিপালকে দেখছি। ওনাকে ফোনটা দে। এরপর আমি প্রিন্সিপালকে ফোনটা দিলাম আর ওখান থেকে চলে গেলাম। জানি আব্বু এটা ম্যানেজ করে নেবে, কারণ প্রিন্সিপাল আব্বুর বন্ধু। আবির, আমি তোকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি অনেক ভয়াবহভাবে নিব তোর থেকে। আমি আর আকাশ আমরা দুজন ক্যাম্পাস ছেড়ে বাইরে যেতে লাগলাম। তখনই আকাশ বলে ওঠে, নেহাকে প্রপোজ করতে পারলাম না রে ভাই। তাহলে তুই বসে রইলি কেন? 1 মিনিট দাঁড়া, এখনো নেহার ছুটি হয়নি। আমি আবারও ভার্সিটির ভিতরে প্রবেশ করি। এরপর দেখলাম ওর কাছে গিয়ে বলে, আসলে নেহা আপু, তোমার সাথে একটু আমার বন্ধু আকাশ কিছু কথা বলতে চায়। তুমি একটু ক্যাম্পাসের ভিতরে যে গলিটা আছে ওখানে দাঁড়াও। মানে তোমার বন্ধু আকাশ আমাকে কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমি ওখানে দাঁড়ালাম। তার মানে পিচিটা আমাকে কিছু বলতে চাই, শুনি কি বলতে চাই। কথাটা বলে আমি আকাশের কাছে যাই। এরপর ওর উদ্দেশ্যে বলে উঠি, নেহা ওইখানে দাঁড়িয়ে আছে, যা ওকে গিয়ে প্রপোজ কর। আবিরকে জড়িয়ে ধরলাম, এরপর ওখান থেকে সোজা নেহার কাছে গেলাম। দেখলাম নেহা একটা শাড়ি পরেছে, ওকে অপরূপ সুন্দরী লাগছে।
আমি তো এক দৃষ্টিতে প্রথমে ওর দিকে তাকিয়ে রইলাম। তখনই নেহা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার পিচ্ছি, এভাবে তাকিয়ে রইলে হবে? সিনিয়র মেয়ের প্রতি এভাবে তাকালে তোমার কি একটু ভয়ও লাগে না? ভয় পাবো কি করে? আমি যে ভালোবেসে ফেলেছি এই সিনিয়র মেয়েটাকে। মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছ তুমি? একটু অভিনয় করে কথাটা বললাম, কারণ আমি তো জানি যে ফোন করে কলে থাকা ওই ছেলেটাই হচ্ছে আকাশ। আমি যখন নেহার সামনে হাঁটু গেড়ে একটা গোলাপ ফুল সামনে ধরে বলে উঠলাম প্রেমের ছড়ায়। নেহা, তোমার চোখে প্রথম যখন পড়ে আমার দৃষ্টি, সেই মুহূর্তে সময় থমকে গেল। নীরবতা যেন এক অদ্ভুত সঙ্গীত বাজালো। তুমি কি জানো, তোমার চাহনিতে লুকিয়ে থাকে এক আকাশের সমুদ্র, যেখানে আমি প্রতিদিন ডুবে যাই, বারবার, অগণিতবার। তোমার চোখ দুটি যেন দুইটি দীপ্ত তারা, একটিতে অন্ধকার ভেদ করে আসা আশার আলো, আর অন্যটিতে নীরব আকুলতা, যা বলে ভালোবাসা। আমাকে নিঃশব্দে সত্ত্বে তোমার হাসি যেন ভোরের প্রথম রোদ, কচি পাতার উপরে ঝরে পড়া শিশিরের মতো কোমল, আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক গান যার সুর আমি প্রতিদিন নিজের মনে বাঁধি। তুমি যখন হেঁটে যাও, বাতাস থেমে যায় যেন তোমার পথ খুলে দিতে। গন্ধে ভরে ওঠে চারপাশ, তোমার চুলের সুবাসে মাতোয়ারা হয় আকাশ পর্যন্ত। তোমার চুল যেন কালো মেঘের ধারা, যেখানে আমি হারিয়ে ফেলি দিক। তোমার প্রতিটি আলতো হাসিতে ঝরে পড়ে প্রেমের বাড়িধারা, আর আমি সেই প্রেমে ভিজে যাই মাথা থেকে পা পর্যন্ত। নেহা, তোমার ঠোঁটের শব্দে আমি পাই অমৃতের স্বাদ। তুমি যখন নাম ধরে ডাকো আবির, সেই শব্দ আমার বুকে গভীরে বাজে, যেন কোনো সুরেলা কবিতা, যার প্রতিটি শব্দে লেখা শুধু তুমি। তোমার রূপের বর্ণনা দিতে গেলে থেমে যায় ভাষা, তবু আমি কবি হতে চাই শুধু তোমাকে বলবার জন্য। তুমি সৌন্দর্যের সেই ছায়া, যার নিচে বসে হৃদয় খুঁজে পায় বিশ্রাম। তুমি সেই স্বপ্ন যা মানুষ খুঁজে পায় চোখ বন্ধ করলে, আর আমি খুঁজে পেয়েছি চোখ খুলেই, তোমার মধ্যে। তুমি কি জানো, তোমার কপালে ছোট্ট একটি টিপ আমার কাছে একটি নতুন জগৎ, যেখানে শুধু আমি আর তুমি। তোমার প্রতিটি সাজে আমি আবিষ্কার করি এক নতুন প্রেম। তুমি হাঁটলে পদক্ষেপ যেন ছন্দ তোলে ধরণীতে, তোমার প্রতিটি অঙ্গভঙ্গি এক একটি কবিতার লাইন। তোমার চুপ থাকা অনেক কিছুই বলে, আর আমি শুনি সেই নীরবতার মধ্যেও ভালোবাসার ভাষা। তুমি নীলছাড়িতে যেন নদীর মতো বয়ে যাও, একবার তাকালে চোখ ফিরিয়ে রাখা যায় না। তোমার কপালে চন্দনের মতো জ্যোতি, আর তোমার রাগে লুকিয়ে থাকা শিশু সুলভ অভিমান, সব কিছুতেই প্রেম, সবটাতেই তুমি। নেহা, তোমার রূপের খাতা যতবারই খুলে দেখি, ততবারই আমি নতুন ছন্দ খুঁজে পাই, যেন তুমি এক পৃষ্ঠা পৃষ্ঠা প্রেমের উপন্যাস, যার শেষ নেই, শুধু আছে শুরু, আর সেই শুরু হলো আমার ভালোবাসা। তুমি নও শুধুই সুন্দর, তুমি এক অনুভব, একটা পূর্ণিমার রাত, একটা হঠাৎ ঝরা পাতার দিন, একটা শান্ত বিকেল যেখানে হৃদয় বসে গল্প করে নীরবতায়। আমি ভাবতাম প্রেম হয় শুধু ছোঁয়ার মাঝে, কিন্তু তোমাকে দেখে আমি বুঝলাম ভালোবাসা তো চোখের দেখাও হয়। তোমার দিকে একবার তাকালেই বুঝি এই চোখ চায় শুধু তোমার চোখের সম্মুখীনে জীবনভর। নেহা, আমি তোমার পাশে থাকতে পারি একটা জীবন, শুধু তোমার হাসি দেখতে দেখতেই কাটিয়ে দিতে চাই। তোমার কষ্টে পাশে দাঁড়াতে চাই, তোমার সুখে গুনগুন করে গান গাইতে চাই। তোমার জন্য আমি আমার সমস্ত কিছু রাখতে চাই, হৃদয়, আত্মা, সময়, ভবিষ্যৎ। আর এই মুহূর্ত দাঁড়িয়ে বলছি, তুমি কি আমার হবে? তুমি কি চাও এই রোমান্টিক গল্পের পাতা তুমি আমি মিলে একসাথে লিখি? তুমি কি চাও আমার কণ্ঠে গাঁথা থাকো প্রেমের প্রতিটি শব্দে? তুমি কি চাও তোমার চোখে আমি প্রতিদিন নিজেকে হারাই? আমি চাই ভোরের চায়ের কাপের পাশে তুমি থাকো, দুপুরে ক্লান্তির মাঝেও তোমার মেসেজে হাসি ফুটুক, রাতের তারার নিচে শুধু তুমি আর আমি। আর হ্যাঁ, তোমার নাম জপে ঘুম আসুক প্রতিদিন। এই প্রেম, এই কবিতা, এই প্রার্থনা, সব শুধু তোমার নামে। আকাশ এত সুন্দর করে প্রপোজ করলো, আমি আর না করতে পারলাম না। ওকে জড়িয়ে ধরলাম। এই রাগী তোমার সিনিয়র বউটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমার বউ হতে চাই, বানাবে তোমার বউ? তোমাকে আমার প্রাণ করে রাখবো, শুধু বোনা, সারা জীবনের জন্য তুমি আমার নিঃশ্বাস হয়ে থাকবে।
তুমি আমার অক্সিজেন, যাকে ছাড়া আমি বাঁচবো না। বাসায় এসে আমি শুয়ে পড়লাম। ভাবতেছি মনে মনে যে আমি নীলাকে প্রপোজ করে দিব, যা হয় কপালে। ও যদি আমাকে মেনে না নেয় তাহলে কিছু করার নেই। তারপরও আমি আমার মনে জমে থাকা সবগুলো কথা ওকে বলে দেব। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। তখনই আম্মু ডাক দেয় রাতে খাবার খাওয়ার জন্য। আবির বাবা, রাতের খাবারটা খেয়ে যা। আরে আম্মু, এখন খাবো না, খিদে নেই, আমার ভালো লাগছে না। আরে তোমার চিন্তা করা লাগবে না, তোমার ছেলে বলেছে কিছুদিনের ভিতর বৌমা নিয়ে আসবে। সকালটা শুরু হলো একরকম প্রশান্তির ছোঁয়ায়। ঘুম ভাঙতেই জানালার ফাঁক গলে সূর্যের কোমল কিরণ মুখে এসে পড়ল। একটা অদ্ভুত শান্তি লাগলো মনে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে নাস্তা সারলাম। মায়ের হাতে বানানো গরম গরম পরোটার সঙ্গে ডিম ভাজি, যেন সকালটা আরো মিষ্টি হয়ে উঠল। বাইরে পা রাখতেই টের পেলাম আজকের দিনটা যেন কিছুটা আলাদা। বাতাসটা হালকা শীতল, রোদটা ঝাঁঝালো নয়, বরং নরম আর স্নিগ্ধ। মনে হচ্ছিল প্রকৃতি আজ একটু বেশি হাসছে আমার দিকে তাকিয়ে। ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগার রেশ। জানি না ঠিক কী কারণে, কিন্তু আজ যেন নিজেকে একটু বেশি জীবন্ত, একটু বেশি নিজের মতো লাগছে। গাড়িতে চেপে ভার্সিটির পথে রওনা দিই। রাস্তাটা আজ যেন একটু বেশি সুন্দর লাগছিল। বসন্তের হালকা ছোঁয়া, গাছের পাতায় রোদে ছিলে, আর মনে একটা অদ্ভুত উত্তেজনা। মনে হচ্ছিল আজ কিছু কিছু একটা বিশেষ হতে যাচ্ছে। আমি গেট পার হতে মনটা আরো হালকা লাগলো। ক্যাম্পাসের ভেতরে ঢুকেই চোখে পড়লো আকাশ, আমার সবচেয়ে কাছের বন্ধু। সে চুপচাপ বসে আছে ভার্সিটি সিঁড়িতে, মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে মনে হয়। আমি একটু থেমে গেলাম। দূর থেকে ওকে দেখছিলাম। নিজের মনে একরকম ধুকবুকনি শুরু হলো। আজ নীলাকে প্রপোজ করব, এই কথাটা বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। বুকটা কেমন টনটন করছিল, কিন্তু মনে একটা সাহসও জমে উঠেছিল। ধীরে ধীরে এগিয়ে গেলাম আকাশের দিকে। ওর সামনে দাঁড়িয়ে হালকা হেসে বললাম, কি রে, কি ভাবছিস এত গভীরভাবে? ভাবতেছি নীলাকে আমার মনে জমে থাকা যা আছে সবগুলো কথা বলে দেব। ওকে বলবো আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে দেরি করছিস কেন? দাঁড়া, তোর জন্য আমি একটা গোলাপ নিয়ে আসি। কথাটা বলে আকাশ ওখান থেকে সোজা হাঁটা ধরলো। এরপর কিছুক্ষণ পর আমাকে একটা গোলাপ ফুল দিয়ে বলে ওঠে, যা, নীলাকে গিয়ে প্রপোজ কর। আকাশের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে আমি নীলার কাছে যেতে লাগলাম। দেখলাম নীলা ওর বান্ধবীর সাথে কথা বলছে। আজকে নীলা একটা শাড়ি পরেছে। এই নীল শাড়িতে একদম পরীর মতো লাগছিল। আমি নীলার কাছে গেলাম, গিয়ে বলে উঠলাম, আমার একটা কথা বলার ছিল তোমাকে। আবিরকে আজকে অন্যরকম সুন্দর লাগছিল। আজকে খুব সুন্দর লাগছিল। পাঞ্জাবি পরে এসেছে, তাও আবার আমার পছন্দের কালারের। আমি আবিরের সাথে একপাশে যাই, তখন আবির আমার সামনে এসে বলে ওঠে, আমার মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, যে কথাগুলো আমি তোমাকে এখন প্রকাশ করতে চাই। কি এমন কথা তুমি লুকিয়ে রেখেছো যে কথাগুলো তুমি আমাকে বলতে পারোনি? আমি নীলাকে কথাগুলো বলতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ আমার মাথায় আঘাত করে। এরপর আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতে দেখলাম আমি ক্যাম্পাসের সামনে, আমার সামনে শুয়ে আছে আকাশ, আর নেহা আমার সামনে বসে আছে। তখন আকাশ আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিছুক্ষণ আগে নীলাকে। আকাশ কথাটা বলে চুপ করে রইল। কি রে, কথা বলছিস না কেন? কি হয়েছে? কিছুক্ষণ আগে কি? আমার যতদূর মনে হয় পেছন থেকে কেউ আমাকে মাথায় বাড়ি মারে। এরপর আমার কিছু মনে নেই। কিভাবে আবিরকে বলবো? না হলে তো ও পাগলামি করবে। কিভাবে বলতাম ঈশান যে নীলাকে তুলে নিয়ে গিয়েছে? আকাশ চুপ করে রইল, কোনো কথা বলছে না। তখনই আমার হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই তখন ওপাশ থেকে বলে ওঠে, কিরে, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার পা ভেঙে ফেলেছিস। তোকে আমি এত সহজে ছেড়ে দিব? তোর পরাণ পাখি আমার হাতে। যদি তাকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয় এই ঠিকানায়। আমার আর বুঝতে বাকি রইল না যে নীলাকে ধরে নিয়ে গিয়েছে ঈশানের লোকেরা। আমি দৌড়ে বাইকটা বের করলাম। তখন আকাশ বলে ওঠে, তুই একা যাস না, আমি পোলাপাইন ফোন দিচ্ছি। এখন সময় নেই, তুই গিয়ে পুলিশকে খবর দে। কথাটা বলে আমি বাইকটা ছুটিয়ে সোজা ওর গোডাউনে চলে গেলাম। আমি ওখানে গিয়ে দেখলাম যে ঈশান নীলার গায়ে হাত দিচ্ছে। তখন আমি দৌড়ে গিয়ে ওকে লাথি মারি। যাই হোক, এতদিনের মনের আশা আমার পূরণ হলো। আজকে আমি তোদের দুইটাকে এখানে শেষ করে ফেলব, আর তোর মনের মানুষের সাথে আমি আজকে মাস্তি করব। ঈশানের লোকেরা আমাকে সবাই মিলে ধরে ফেলে। এরপর নীলা বলে ওঠে, তোমরা ওকে ছেড়ে
ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তারপরও আমার আবিরকে ছেড়ে দাও। আবিরের প্রতি এবং ভালোবাসা দেখে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো তোমাকে চাই, তোমার দেহটা। কথাটা বলেই নীলার দিকে হাত বাড়াচ্ছি। যখন নীলার দিকে হাত বাড়াবে আমি ওদের সবাইকে মেরে মাটিতে লুটিয়ে ফেলি। তখন ঈশানকে একটা লাথি মারি। ঈশান গিয়ে একটা ড্রামের সাথে ধাক্কা লাগে। তখনই ঈশান তার বুক থেকে একটা পিস্তল বের করে বলে ওঠে, আমি যদি ওকে না পাই তাহলে আমি কাউকে খেতে দিব না। ঈশান আমার দিকে গুলি করে, কিন্তু নীলা দৌড়ে আমার সামনে চলে আসে। নীলার বুকে গিয়ে গুলিটা লাগে। তখন ঈশান আবার গুলি করতে যাবে, তখনই পুলিশ চলে আসে আর ঈশানকে ধরে ফেলে। তখন নীলা আমার সামনে আমার বুকে লুটিয়ে পড়ে আর বলে ওঠে, আমির, আমার প্রিয় আবির, আজ বলার সময় ছিল না, তবু শোনো, আমি আমি অনেক দিন ধরে তোকেই ভালোবাসি। তুই যদি না বলতিস আমি একদিন বলতাম। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আজ যদি এই জীবনটা শেষ হয়ে যায়, জানিস আমি সুখী। তোর তোর ভালোবাসা পেয়ে আমি আমি চলে যাচ্ছি। আমার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। না নীলা, এইসব কথা বলিও না। তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। আমরা একসাথে থাকবো। অনেক স্বপ্ন এখনো দেখা বাকি, তোমাকে হারাতে পারবো না, কখনো না। আমি আমার স্বপ্নগুলো তোর চোখেই রেখে যাচ্ছি। তুই বাঁচিস, আমার জন্য বাঁচিস, ভালো থাকিস, ভালোবাসি তোরে। ডাক্তার, কেউ ডাক্তারকে ডাকো, অ্যাম্বুলেন্স। নীলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। তখন আকাশ আমার কাছে এসে বলে ওঠে, ভাই নিজেকে স্বাভাবিক কর, এভাবে কান্না করিস না, দেখবি ওর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। সবাই আমাকে বোঝাতে লাগলো, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার এই প্রিয় মানুষটার এমন অবস্থা? আমি যে নিজেকে বোঝাতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার আসতেই ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার, আমার নীলার কি অবস্থা? কথা বলুন, কথা বলুন ডাক্তার। ডাক্তার বলল, এখানে আবিরকে? তখন আমি বললাম, আমি। তখনই ডাক্তার আমাকে ভিতরে যেতে বলল। আমি ভেতরে গিয়ে দেখি অক্সিজেন মুখে দেওয়া নীলার চোখ টিপে আমার দিকে তাকাচ্ছে। আমি ওর হাত ধরে কান্না করে দিলাম। তখন নীলা তার হাত দিয়ে আমার চুলগুলো সুন্দর করে আদর করে বলে ওঠে, কান্না করো না, এই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি আমার জীবনের চাইতেও অনেক বেশি তোমাকে ভালোবাসি নীলা, অনেক বেশি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। কখনো তোমাকে ছেড়ে যাব না। কিছুদিনের মধ্যে আমার সেবা যত্নে নীলা সুস্থ হয়ে যায়। এরপর সবাই মিলে আমাদের বিয়েটা ঠিক করে। অনেক ধুমধাম করে, অনেক বড় করে আয়োজন করে আমাদের দুজনের বিয়ের কাজ সম্পন্ন হয়। আমি বাসর ঘরে প্রবেশ করতে নীলা আমার পা ধরে সালাম করে। আমি নীলাকে বুকে জড়িয়ে ধরি। তখন নীলা বলে ওঠে, আমার কিন্তু একটা ইচ্ছে করছে। আমার আবার সিনিয়র বউটার কি ইচ্ছে করছে? হ্যাঁ, আমাকে কিন্তু কোলে করে এখন তোমাকে নিয়ে যেতে হবে। কি? এই মোটা মেয়েকে নাকি আমি এখন কোলে করে নিয়ে যাব? আমি জুনিয়র ছেলে, একটা সিনিয়র মোটা মেয়েকে কিভাবে কোলে নেব? কি বলি তুই? আমি মোটা মেয়ে? ঠিক আছে, তাহলে তুই আমাকে কোলে নেওয়া লাগবে না তোর। আমার সিনিয়র বউ দেখি রাগ করেছে, তাই আমি ওকে কোলে নিয়ে হাঁটা তুললাম ছাদের উপরে যাওয়ার জন্য। তখনও আমার বউকে কিলকুচি দিয়ে বলে ওঠে, কোলে নিলে কেন? আমাকে নামিয়ে দে, আমি নাকি মোটা? আরে আমি তো একটু মজা করলাম আমার সিনিয়র বউয়ের সাথে। নীলা আমার বউকে মাথায় রেখে শুয়ে রইল আর চাঁদের দিকে তাকিয়ে। চাঁদের ওই লাবণীয় আলো নীলার মুখে পড়তেই নীলাকে যেন অপরূপ এক সুন্দরী লাগছিল। এই, একটা কবিতা শোনাও না। তখন আমি নীলার সৌন্দর্যের একটা কবিতা বলতে লাগলাম। নীলা যেন নীল আকাশে, স্বপ্নঘেরা রঙের ফাঁসে, চোখে তার দীপ্তি জ্বলে, চাঁদের আলো ঢেউয়ে তোলে, তার হাসিতে ফুল ফোটে, বাতাস আসে মৃদু নোটে। নীলার পথ যে ছায়া ঘেরা, সেই পথের রঙে ফেলা, চুপচাপ থাকে কম কথা, তবুও যেন মনোময় সব। নীলার ছোঁয়ার সময় থাকে, মুগ্ধতা রয় তার নামে। তোমাকে অনেক ভালোবাসি আমি। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি একদৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই চাঁদের আলো যেন আজ হিম শীতল, নিস্তেজ লাগছে তোমার মুখের জ্যোতিক পাশে।
তোমার চোখ দুটো যেন আকাশের গভীরতা নিয়ে এসেছে, এতটা স্বচ্ছ, এতটা মায়াবী, যেন সেখানে তাকিয়ে থাকলে সময় থেমে যায়। তোমার চোখের চাহনি আমাকে গ্রাস করে, আমাকে গলে ফেলে একটা নির্ভরতার অদ্ভুত আশ্রয়ে। তোমার হাসি, ওহ নীলা, সেই হাসির মধ্যে একটা শিশির ভেজা সকালের কোমলতা আছে। তোমার ঠোঁটের কোণে যখন এক খেলতে হাসি খেলা যায়, মনে হয় পৃথিবীর সব ক্লান্তি মিলিয়ে যাচ্ছে, নতুন করে বাঁচার ইচ্ছা জেগে উঠছে। তোমার গালে যে হালকা টোল পড়ে তা যেন সৌন্দর্যের কবিতা, প্রতিটি দৃষ্টিতে কবি করে তোলে। তোমার ত্বক যেন মেঘের মতো নরম আর দুধের মতো ধবধবে। আমি হাত ছুঁইতে দেখতে চাই, সেই কোমলতা অনুভব যেন আমার হাতের তালুতে জীবনের আশ্বাস হয়ে থাকে। তোমার গায়ের গন্ধটা এক এক সময় মাতাল করে তোলে, যেন বৃষ্টির দিনে ভিজে মাটির গন্ধে হারিয়ে যাওয়া, আর তবুও পুরোপুরি মগ্ন হয়ে থাকা তোমাতে। তোমার কণ্ঠস্বরটা যেন স্নিগ্ধ নদীর মতো শ্রুতি মধুর। যখন তুমি আমার নাম ধরে ডাকো, আমার নামটা তখন অন্যরকম হয়ে যায়, যেন নতুন কোনো পরিচয়, যা কেবল তোমার কাছেই মূল্যবান। আমি সেই ডাকের মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাই। তোমার চুলের প্রতিটি ঢেউ যেন আধারের মধ্যে আলোর পরশ, কখনো খুলে দিলে তা নদীর মতো বয়ে চলে কাঁদবে, আবার কখনো ওড়নার ভেতর লুকিয়ে থাকে লাজুক শিশুর মতো। আমি প্রতিদিন তোমাকে নতুন করে দেখতে পাই, নতুন করে ভালোবাসি। তোমার প্রতিটি অভিব্যক্তি, চোখের আভাস, ঠোঁটে নরম ফিসফাস, সব কিছুই যেন কবিতার মতো, যা আমি বারবার পড়ে যেতে চাই। তোমার অনুভবেই বেঁচে থাকতে চাই প্রিয়। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।